1978 ভারতের রাজধানী দিল্লিতে ঘটে এমন এক নৃশংস অপরাধ যা শুধু দেশবাসীর রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল তা নয়, নড়িয়ে দিয়েছিল রাজনৈতিক চিত্র। তখনকার বিদেশ মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আহত হয়েছিলেন প্রতিবাদ মঞ্চে সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে। প্রধানমন্ত্রী মোরারজি দেসাই নিজে গেলেন ভিকটিমের বাড়ি। ইতিহাসে প্রথম। অপরাধীদের ধরতে তো কাল ঘাম ছুটে গিয়েছিল এই পুলিশের। ফাঁসির পরে হলো আরো এক বিপত্তি। চুরি, অপহরণ, শারীরিক নিগ্রহ ও হত্যার এই ঘটনা পুলিশের খাতায় পরিচিত গীতা ও সঞ্জয় চোপড়া মামলা বলে। কিন্তু আপামর জনতা এই ঘটনা মনে রেখেছে দুজন কুখ্যাত অপরাধীর নামে, যারা হয়ে উঠেছিল সেই সময় ত্রাস, কুলজিৎ সিং ও জসবীর সিং। চিনতে পারছেন না তো? এই কুখ্যাত ভয়ঙ্কর দুই অপরাধী দেশবাসীর কাছে পরিচিত ছিল রাঙ্গা ও বিল্লা নামে। হ্যাঁ, সেই রাঙ্গা ও বিল্লার গল্পই বলবো আজ, যা একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে বেশ অদ্ভুত বটে। এই এসো, তোমার মেয়ের প্রোগ্রাম শুরু হলো বলে। আচ্ছা, আমার মেয়ে? তা আমার মেয়ে যে প্রোগ্রামে অ্যাঙ্কারিং করবে সেখানে তো তোমার ছেলেও পার্টিসিপেট করবে নাকি? তুমি না? আরে ছেলে মেয়ে দুজনেই তোমার নেওটা। ওরা জানে বাবা মানেই আদর আর মা মানেই শাসন। আরে থামো থামো, তোমার বকবকের চোটে শোটাই মিস হয়ে যাবে। আর দেখো 8টা বাজে, প্রোগ্রামও তো মনে হচ্ছে ওটাই হচ্ছে। আরে না না, এটা যদি ওই অনুষ্ঠানটাই হতো তাহলে গীতা আর সঞ্জয়ের গলা পেতে না? যত সব উল্টোপাল্টা চ্যানেলে দিয়ে রেখেছে। 26শে অগস্ট 1978 শনিবার দিল্লির ধলাকুয়ায় অফিসার কোয়ার্টার্স থেকে সন্ধে 6:15 নাগাদ বেরিয়েছিল নেভি অফিসার ক্যাপ্টেন মদন মোহন চোপড়ার 16 বছর বয়সী মেয়ে গীতা আর 14 বছর বয়সী ছেলে সঞ্জয় চোপড়া। উদ্দেশ্য সংসদ মার্গে আকাশবাণী ভবন, যেখানে যুববাণীতে ইন দ্য গ্রুভ বলে একটি অনুষ্ঠান সঞ্চালনা করবে সঞ্জয়। যুববাণীর পত্তন 1969, প্রথম দিল্লি AIR সম্প্রচারিত। এটি যুব সম্প্রদায়ের নিজস্ব রেডিও চ্যানেল। কলেজের ছাত্রছাত্রীরা নিজেরা অনুষ্ঠান তৈরি করে, তার সঞ্চালনা করে এই চ্যানেলে। বেরোনোর মুখেই টিপটিপ বৃষ্টি, আকাশ কালো করে দিল বিকেল থেকে। তবু ছেলে মেয়ে দুটো বেরিয়েছিল। অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার তাড়া ছিল। আরে আকাশটা পরিষ্কার হলে না হয় বেরোতিস। প্রোগ্রাম শুরু হয়ে যাবে মা, তুমি আর পাপা ঠিক সময় রেডিওটা চালিও কিন্তু। বাই বাই মাম্মি। ক্যাপ্টেন মদন মোহন চোপড়া আর স্ত্রী রোমা চোপড়া কিন্তু ঠিক সময় সেদিন রেডিওটা অন করেছিলেন। কিন্তু মেয়ে গীতা বা ছেলে সঞ্জয় কারুর গলায় শুনতে পেলেন না। এ কি অদ্ভুত ব্যাপার! মেয়েটার তো অ্যাঙ্কারিং করার কথা ছিল, এটা অন্য কে একজন করলো। শেষ মুহূর্তে কি কোনো সমস্যা হলো নাকি গো? কি এমন সমস্যা হতে পারে? মেয়েটা কতদিন ধরে রাত জেগে তৈরি করলো, তারপর অনুষ্ঠানে ওর জায়গায় অন্য কেউ করলো। এমনকি সঞ্জয়ের গলা পর্যন্ত পেলাম না, দেখলে? এই, ওরা যেন কখন তোমায় পৌঁছতে বলেছিল ওদের তুলতে? 9টা না? তুমি বেরিয়ে পড়ো। এই এই নাও পার্স, তোমার ঘড়ি। নাও নাও, বেরিয়ে পড়ো তো। আমার মন বলছে কোথাও একটা ভীষণ সমস্যা হয়েছে। নাও নাও, আর দেরি করো না। সেদিন নিজের স্কুটারটা নিয়ে 8:45 সময় বেরিয়ে পড়লেন মদন মোহন চোপড়া। AIR গেটে গিয়ে অপেক্ষা করলেন তিনি। কেটে গেল বেশ অনেকটা সময়, দুই ছেলে মেয়ে বেরোলো না। আরো খানিকক্ষণ অপেক্ষা করে তিনি গেলেন ভেতরে, খোঁজ করলেন দুই ছেলে মেয়ের। কিন্তু সেখান থেকে তিনি যে খবর পেলেন তাতে সরে গেল পায়ের তলার জমি। গীতা বা সঞ্জয় চোপড়া কেউই সেদিন অল ইন্ডিয়া রেডিওতে পৌঁছয়নি। শেষ মুহূর্তে ওরা না আসায় অনুষ্ঠানটা কোনো ক্রমে অন্য কাউকে দিয়ে করানো হয়েছে। মদন মোহন যার পর নাই অবাক হলেন। বৃষ্টিতে কি কোথাও আটকে পড়েছিল ওরা? হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। তড়িঘড়ি করে তিনি তাই বাড়ি ফিরলেন। কিন্তু বাড়ি ফিরে আরো তাজ্জব হওয়ার পালা। গীতা আর সঞ্জয় সেখানেও নেই। স্বামী স্ত্রী মিলে ফোন করলেন গীতা ও সঞ্জয়ের বন্ধু বান্ধবদের।
এমনকি আত্মীয় স্বজনদেরও, যাদের বাড়ি আসা যাওয়া আছে, কিন্তু সবার এক উত্তর, এদের কারোর বাড়ি যায়নি গীতা ও সঞ্জয়। এমনকি এদের কোনো খবরও কারোর জানা নেই। 10:15 অবধি অপেক্ষা করে বেরিয়ে পড়লেন মদন মোহন। পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, খুব বিপদে পড়েছি। আমার ছেলে আর মেয়ে দুজনেই নিখোঁজ। সব জায়গায় খোঁজ নিয়েছি। নিখোঁজ? আচ্ছা, ছেলে মেয়ের ডিটেলসটা দিন। হ্যাঁ, আমার মেয়ে গীতা জেসাস অ্যান্ড মেরি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, কমার্স নিয়ে। আর ছেলে ক্লাস 10-এ পড়ে, প্রায় 5 ফুট 10 ইঞ্চি লম্বা। রেডিওতে একটা অনুষ্ঠানের জন্য দুজনে সন্ধেবেলা বেরোয়, তারপর থেকেই নিরুদ্দেশ। পুলিশের যে এ ব্যাপারে খুব একটা কিছু করার ছিল তা নয়। 24 ঘন্টার আগে কোনো পদক্ষেপ তারা নিতে পারবে না। নির্দিষ্ট সময়ের পরে তারা স্থানীয় হাসপাতালগুলোয় খোঁজ নেবে ও বাকি যা যা খোঁজ নেওয়ার তাও নেবে। কিন্তু বাবার মন তো মানে না। নিজেই তিনি চলে গেলেন উইলিংটন হসপিটালে। না, কোনো আশাব্যঞ্জক খবর তিনি পাননি। কিন্তু তদন্তের নিরিখে বিচার করলে এক অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটেছিল সে রাতে। একদিকে মদন মোহন যখন ছেলে মেয়ের খোঁজ করছেন উইলিংটন হসপিটালে, সেখানেই উপস্থিত ছিল বিনোদ ও হরভজন সিং, যাদের দুজনকে আগামী দীর্ঘ সময় পুলিশ হন্যে হয়ে খুঁজেছিল এই ঘটনার অপরাধী হিসেবে। এই দুই অপরাধী বিনোদ আর হরভজন আর কেউ নয়, রঙ্গা ও বিল্লা। বিনোদ ও হরভজন হাসপাতালে এসে দ্রুততর বিনোদের মাথার আঘাতের চিকিৎসা করাতে চায়। কিন্তু আঘাত বা দুর্ঘটনার কোনো মামলা পুলিশের হস্তক্ষেপ ছাড়া গৃহীত হয় না। কনস্টেবল রণবীর সিং জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, মাঝ রাস্তায় গাড়ি আটকে কিছু দুষ্কৃতী তাদের মাথায় আঘাত করে, ছিনতাই করে, খানিক ধস্তাধস্তিও হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে রাস্তা থাকতে বলে ডাক্তারের কথার উপেক্ষা করে বিনোদ বেরিয়ে যেতে উদ্যত হয়। বাদশাদের রণবীর সিং এর রিপোর্টের ভিত্তিতে মন্দির মার্গ থেকে আগত দুজন পুলিশ, সাব ইন্সপেক্টর রামচন্দ্র আর কনস্টেবল হরিশ রাম, তারা বিনোদ আর হরভজনকে নির্দেশ দেয় অকুস্থলে নিয়ে যাওয়ার। তাদের সঙ্গে DHI 280 নম্বর গাড়িতে ঘটনাস্থলে পৌঁছয় বিনোদ ও হরভজন। বলে এইখানেই ঘটেছিল লুট ছিনতাইয়ের ঘটনা। বাংলা সাহেব রোডের কালী মন্দিরের কাছে এই জায়গাটা কিন্তু অন্য কথা বলে। গাড়ি থামিয়ে ঘড়ি ছিনতাই হলো, মাথায় লোহার রড মেরে রক্তারক্তি কাণ্ড হলো, কিন্তু তার কোনো চিহ্ন রইল না পথঘাটে, সাক্ষী রইল না একজনও। এ কেমন কথা? সন্দেহ হয় চন্দনের। দুজনকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে এলো। পুলিশই জিজ্ঞাসাবাদ চলল। বারবার বিনোদ আর হরভজন জানাতে লাগলো তারা ক্লান্ত। বিনোদের মাথায় আঘাত লেগেছে বলে তার কষ্ট হচ্ছে, বাড়িতেও কেউ জানে না। অনুরোধ করতে লাগলো তাদের যেন এবার যেতে দেওয়া হয়, কাল সকালে আবার তারা আসবে। 27 আগস্ট সারাদিন কোনো খবর পেল না চোপড়া দম্পতি। কিন্তু অন্যদিকে উল্লেখযোগ্য ঘটনা ঘটল তদন্ত ক্ষেত্রে। সকালে হাজিরা দেওয়ার কথা থাকলেও থানায় এলো না বিনোদ বা হরভজন কেউই। চন্দর তাদের দেওয়া ঠিকানায় পৌঁছলো এবং দেখলো সেই ঠিকানা সম্পূর্ণ ভুয়ো। হাত কামড়াতে ইচ্ছে হলো চন্দরের। সন্দেহ ছিল আগাগোড়াই, এদের বাড়ি যেতে দেওয়াই ভুল হয়েছে। গাড়ির নম্বর প্লেটটা সে দেখে নিয়েছিল। রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে সেই নম্বর দেখালো, যদি সেখান থেকে বাড়ির ঠিকানা জোগাড় করা যায়। কিন্তু ট্রান্সপোর্ট অফিস থেকে যা দেখালো তাতে তাজ্জব হয়ে গেল চন্দর। এই গাড়ির নম্বরটাও ভুয়ো। এটা কোনো গাড়ির নম্বরই নয়, একটি ভেসপা স্কুটারের রেজিস্ট্রেশন নাম্বার এটি। 28 নভেম্বর এলো সেই দিন, যা যে কোনো বাবা মার কাছে বিভীষিকাময়। খবর এলো একজোড়া লাশ পাওয়া গেছে দিল্লির রিজ অঞ্চলে, এসে শনাক্ত করতে হবে। সন্ধ্যে 6টার সময় ধনীরাম নামে একজন গোপালক দুটি লাশ দেখতে পায়। টহলদারি এক কনস্টেবল রোহতাম সিংকে রাত 12টা নাগাদ সে কথা জানান। সাব ইন্সপেক্টর হরিচাঁদকে অকুস্থলে পাঠানো হয় তদন্ত করতে। রাত 3টে বাবা মার কাছে খবর যায়। ভোরের মধ্যে মদন মোহন ও রোমা শনাক্ত করে তাদের সদ্য যৌবনে পা রাখা ছেলে মেয়েকে।
মৃতদেহের বর্ণনাযোগ্য নয়, তবু দুটি তথ্য না দিয়েই নয়। এক, মৃতদেহ পচতে শুরু করেছে, তবু নৃশংসতার ছাপ স্পষ্ট। দুই, গীতার দেহ যেভাবে পাওয়া যায় তাতে শারীরিক নিগ্রহের সম্ভাবনা আছে বলে মনে হয় পুলিশের। নির্দিষ্টই ছেলে মেয়ে দুটির হত্যার খবর নাড়িয়ে দিল গোটা দিল্লি শহরকে। মদন মোহন চোপড়া বয়ান দিল মিডিয়াকে। খবরের কাগজে ছাপা হলো ছবি সহ খবর। উঠে আসতে থাকলো একের পর এক খবর ও তথ্য। প্রতিবেশী এক MS নন্দা পুলিশকে জানালেন, সেদিন বৃষ্টি পড়ছিল। ধোলাকুয়ায় গীতা সঞ্জয়কে দেখে গোলডাক থানা অব্দি গাড়ি করে পৌঁছে দেন তিনি। এরপরে তথ্যটিও আসে সেদিনের পথচারীর থেকে, নাম ভগবান দাস। সেদিন সন্ধ্যে 6:30টার সময় তিনি যখন তার স্কুটার চালিয়ে গুরুদুয়ারা বাংলা সাহেব থেকে নর্থ অ্যাভিনিউর দিকে যাচ্ছিলেন, গোলডাক থানার যোগ আশ্রমের কাছে তিনি একটি হলুদ রঙের ফিয়েট গাড়ি দেখেন। সেই গাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। তিনি স্কুটার থেকে নেমে গাড়ির কাছে যেতেই দেখেন এক অদ্ভুত দৃশ্য। পেছনের সিটে বসা একটি মেয়ে সামনের ড্রাইভারের চুল ধরে টানছে, আর পেছনে বসা আরেকটি ছেলে, যাকে কিনা সাহেবের মতো দেখতে, সামনে বসা আরেকটি লোকের সঙ্গে ধস্তাধস্তি করছে। ভগবান দাস গাড়িটা থামানোর চেষ্টা করলেও সক্ষম হয় না। এমনকি রাস্তার বেশ কয়েকজন তখন ধাওয়া করে গাড়ির পেছনে। বাবুলাল নামক একজন তার বাইসাইকেল ফেলে ছুটে গিয়ে ধরে ফেলে গাড়ির দরজা, কিন্তু গাড়িটি সজোরে চলে যায় ওয়েলিংটন হাসপাতালের দিকে। ভগবান দাস পুলিশ কন্ট্রোল রুমে ঘটনাটি জানায়। গাড়ির নম্বর জানায় HRK 8930, কিন্তু অপারেটর টুকতে ভুল করে, লেখে MRK 8930। পুলিশ তাই MRK 8930 খোঁজ চালিয়েও খুঁজে পায় না। আরও তথ্য উঠে আসছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজোড়া তরতাজা প্রাণের নির্মম পরিণতি আদায় করেছিল পাবলিক সিম্প্যাথি। গীতা সঞ্জয়ের মধ্যে সবাই খুঁজে পাচ্ছিল নিজেদের ঘরের ছেলে মেয়ে। একদিকে যখন ঘটনার বিচার রাস্তায় নেমে পড়েছে জনতা, অন্যদিকে তখন ছোট ছোট তথ্য জরুরি হতে পারে ভেবে পুলিশে ছুলে 18 ঘা এই প্রবাদকে তাচ্ছিল্য করে নিজেরাই পৌঁছে যাচ্ছে থানায়। এমনই একজন হলো ইন্দ্রজিৎ সিং, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। স্কুটারে করে সে যখন বাড়ি ফিরছে, এই গাড়িটিকে দেখে বাবা খড়ক সিং মার্গে। ওয়েলিংটন হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের কাছে গাড়িতে ইন্দ্র দেখে একটি ছেলে আর একটি মেয়ে ধস্তাধস্তি করছে, ড্রাইভার ও আরো একটি লোকের সঙ্গে। স্কুটার চালিয়ে গাড়িটির কাছাকাছি এলে ছেলেটি নিজের রক্তাক্ত কাঁধের দিকে ইশারা করে, হয়তো বলতে চায় আমি আহত, আমাকে সাহায্য করুন। ইন্দ্র গাড়িটি ধাওয়া করে শঙ্কর রোড অব্দি, কিন্তু তারপরে সিগন্যাল ভেঙে গাড়িটি বেরিয়ে যায়। ইন্দ্র গাড়ির সঠিক নম্বর 2কে রাজেন্দ্রনগর থানায় নালিশ করে, তবে পুলিশ ব্যাপারটা ফেলে রাখে। মিরট হাইকোর্টের থেকে অনুমতি নিতে হবে তাদের জুরিসডিকশনের বাইরে ভেবে। ততদিনে উত্তপ্ত দিল্লি। দিনে দুপুরে খুন একজোড়া ছেলে মেয়ে। মন্ত্রী আমলা নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, আমার আপনার বাড়ির মতো সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়ে। খোদ রাজধানীতে এরকম ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগতে লাগলো শহরবাসী। আঁচ পড়ল রাজনীতিতেও। আগেই বলেছি, প্রধানমন্ত্রী মোরারজি দেসাই প্রথমবার নিজে বাড়ি গিয়ে দেখা করলেন নিহতের বাবা মার সঙ্গে। গীতার কলেজে যখন বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা, তৎকালীন বিদেশ মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেখা করতে গেলেন ছাত্রদের সঙ্গে। এই ডামাডোলের মধ্যেই পুলিশ আর মিডিয়ার উভয়ের কল্যাণে একটা খবর রটল। এই অপরাধের পেছনে আছে একজোড়া তুখোড় অপরাধী, যারা মুম্বাইতে খুবই সক্রিয়। দিল্লি ও মুম্বাই পুলিশ সম্মিলিতভাবে এই জোড়া ছিনতাইবাজের খোঁজ চালায়। সংবাদপত্রে ছাপা হয় এদের ছবি। সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় এগিয়ে আসতে, এই দুজন সম্পর্কে কোনো তথ্য থাকলে তা জানাতে। বুঝতেই পাচ্ছেন যে এই দুই অপরাধী আর কেউ নয়, রঙ্গা ও বিল্লা। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা।
1 অগস্ট মজলিস পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় সেই ফিয়াট, কিন্তু এর নম্বর DHD 7037, মানে এর মধ্যে পাল্টে ফেলা হয়েছে নাম্বার প্লেট। এর কিছুদিন আগে অশোক শর্মা নামে এক ব্যক্তি গাড়ি চুরির অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তার গাড়ির নাম্বার ছিল DEA 1221। ডাকা হলো তাকেও। তিনি নিজের চাবি দিয়ে একবারে খুলে ফেললেন গাড়ি, শনাক্ত করলেন এটা তারই গাড়ি যা কেনার 2 সপ্তাহের মধ্যে অশোকা হোটেলের বাইরে থেকে চুরি গেছিল। গাড়ি থেকে স্টিরিও আর স্পিকার অবশ্যই উধাও। পুলিশ খোঁজ নিয়ে জানলো অশোক শর্মা সত্যি কথাই বলছেন, অর্থাৎ এই গাড়ি সেই গাড়ি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে তদন্ত করতে এলো, বেশ কটি আঙুলের ছাপ সংগ্রহ করা গেল, সিগারেটের টুকরো, চুল ও সর্বোপরি রক্তের নমুনাও সংগ্রহ করা গেল। গাড়ির ভেতর পাওয়া গেল আরো 3টি নাম্বার প্লেট, DEA 1221 যা অশোক শর্মার আসল নাম্বার প্লেট, HRK 8930 যা ঘটনার দিন পুলিশ ভগবান দাস ইন্দ্রজিৎ দেখেছিল, আর HRF 5411 এর মধ্যে একটি নাম্বার প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের। ঘষে তুলতেই নিচ থেকে বেরিয়ে আসে অন্য নাম্বার প্লেট DHI 2801। একই রকম ভাবে DHD 3548 নাম্বার প্লেটটিও উদ্ধার হয় অন্য একটি নাম্বার প্লেটের তলায়। ইন্সপেক্টর বিদ্যাসাগরের তৎপরতায় প্রসঙ্গত জানাই রাঙ্গা ও বিল্লার হাত থাকার সম্ভাবনা আরেকটু পোক্ত হল। এর কিছু সপ্তাহ পর 8ই সেপ্টেম্বর 1978 কালকা মেল যখন আগ্রার কাছে যমুনা নদীর ব্রিজে গতি কমায়, সেখানে ওঠে 2টি লোক। ট্রেনের ওই কামরাটি মিলিটারিদের জন্য ছিল সংরক্ষিত। এ কথা জানাতেই এই লোক দুটি জানায় তারা তো মিলিটারি। তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চাইলেই বাক বিতণ্ডা শুরু হয়। লন্ডন নায়ক AV শেট্টি শনাক্ত করেন বিল্লাকে, সংবাদপত্রের ছবি এঁকে বেঁধে রাখা হয় দুজনকে। 9ই সেপ্টেম্বর 1978 নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে ইন্সপেক্টর VP গুপ্তার হাতে তুলে দেওয়া হয় ওদের। 2টো আলাদা আলাদা সেলে রাখা হয় তাদের। উদ্ধার হওয়া ব্যাগ থেকে পাওয়া গেল একটা তরবারি, জামা কাপড়ে রক্তের দাগ, হাতে পায়ে সদ্য হওয়া ধস্তাধস্তির কারণে ঘাতের চিহ্ন, বিল্লার মাথায় চোট আর রাঙ্গার হাতে আঘাত চিহ্ন। ডাক্তার পরীক্ষা করে জানায় 15 দিনের পুরনো। 12ই সেপ্টেম্বর আঙুলের ছাপ, চুল, রক্ত ইত্যাদির নমুনা সংগ্রহ করা হলো। 13ই সেপ্টেম্বর বিল্লার জবানবন্দি অনুযায়ী যাওয়া হলো আগ্রা। সেখানে তারা সীতানগরে এক ভাড়া বাড়িতে থাকত। সেখান থেকেও উদ্ধার হয় এক তরবারি। এর মধ্যে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। রাঙ্গা নিজে থেকে জানায় সে স্বীকারোক্তি করতে চায়, তাও আবার ম্যাজিস্ট্রেটের সামনে। এখানে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের সামনে যখন আসামি কোনো স্বীকারোক্তি করে তা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে সেই স্বীকারোক্তি দেওয়া যদি হয় তাহলে তা কিন্তু গ্রাহ্য হয়। ম্যাজিস্ট্রেট তাই বারবার ভাবনা চিন্তা করতে বলে, কিন্তু রাঙ্গা নিজের সিদ্ধান্তে অনড় থাকে। রাঙ্গা 22শে সেপ্টেম্বর নিজের স্বীকারোক্তি দেয়। অদ্ভুত ব্যাপার, বিল্লাও এর কিছুদিন পর স্বীকারোক্তি জানাতে চায়। তাকেও একই রকম সতর্কবার্তা দেওয়া হয় এবং সেও নিজের সিদ্ধান্তে অনড় থাকে। 19শে অক্টোবর তার স্বীকারোক্তিও গৃহীত হয়। এরপরই রাঙ্গা নিজের স্বীকারোক্তি ফিরিয়ে নিতে চায়। 20শে নভেম্বর রাঙ্গার সেই স্বীকারোক্তি ফিরিয়ে নেওয়া হয় এবং একই রকম ভাবে বিল্লাও বলে সে তার স্বীকারোক্তি ফিরিয়ে নিতে চায়। 27শে অক্টোবর তারও স্বীকারোক্তি নাকচ হয়। অথচ দুজনে যে সলা পরামর্শ করে এই কাজ করেছে তার সম্ভাবনাও ক্ষীণ, কারণ তাদের আলাদা আলাদা সেলে রাখা হয়েছিল। কিন্তু কি ছিল সেই স্বীকারোক্তিতে? রাঙ্গা ও বিল্লা যে স্বীকারোক্তি দিয়েছিল তা খুব আলাদা তা নয়, শুধু তাদের নিজের নিজের বয়ানে অপরজনকে নাটের গুরু প্রমাণ করে নিজেকে চাপে পড়ে করে ফেলেছি এটা প্রমাণ করার একটা ব্যর্থ প্রচেষ্টা। অর্থাৎ রাঙ্গার গল্পে বিল্লাও খুনি, সে শুধু এলাই, আর বিল্লার গল্পে ঠিক তার উল্টো। তবে দুজনেই এই কথা স্বীকার করে যে অপহরণ ও ধর্ষণ
দুটোই তারা করেছে। প্রমাণ লোপাটের চেষ্টাও তারা করেছে, তা স্বীকার করে। আমি রঙ্গা ঘোষ ওরফে কুলজিৎ সিং যা বলবো সব নিজের সজ্ঞানেই বলবো। ঘটনার দিন সন্ধে 6:20 দেখি দুটো বাচ্চা ছেলে মেয়ে আমাদের থেকে লিফট চাইছে। আমরা দেখলাম শিকার নিজে থেকে আমাদের কাছে আসছে। ওরা গাড়ি থেকে নেমে যেতে চাইলো। গাড়ির হ্যান্ডেল আমরা আগে থেকেই আলগা করে রেখেছিলাম। ছেলেটা আমাদের আঘাত করাও শুরু করলো। ধস্তাধস্তিতে ছেলেটার লেগে গেল। একজন সর্দারজি পেছন পেছন ধাওয়া করতে লাগলো। আমরা গাড়ির স্পিড বাড়ালাম। ছেলে মেয়ে দুটো ততক্ষণে বুঝে গেছে তাদের এত সহজে নিস্তার নেই। ছেলেটা কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগছিল। বিল্লাকে বললাম, ভাই ছেড়ে দে। ও বলল, কোনো চান্সই নেই, ছেলেটাকে মেরে ফেল। আমি বললাম, পারবো না। বিল্লা তখন নিজেই কয়েকটা কোপ মেরে ছেলেটাকে শেষ করে দিল। আমাকে বলল শুকনো পাতা দিয়ে তরোয়ালটা পরিষ্কার করতে। আমি যখন পরিষ্কার করে গাড়ির কাছে ফিরলাম, দেখি মেয়েটির গায়ে জামা কাপড় নেই। বুঝলাম গাড়ির মধ্যে বিল্লা মেয়েটার সঙ্গে যা করবার করেছে। বিল্লা আমায় বলল, নে এবার তুই ভোগ কর। মেয়েটার হঠাৎ থেকে গায়ে অসম্ভব শক্তি চলে আসে। মৃত ভাইকে দেখে যখন ও কান্নায় ভেঙে পড়ে, বিল্লা মেরে ফেললো ওকে। আমরা লাইসেন্স প্লেট চেঞ্জ করি, পেট্রোল পাম্পে গিয়ে রক্ত ধুই, তারপর হসপিটাল যাই বিনোদ আর হরভজন সেজে। গীতা যে আঘাতটা করেছিল বিল্লাকে তারই চিকিৎসা করাতে। বিল্লা তার স্বীকারোক্তিতে অপহরণ অবধি মোটামুটি একই গল্প বলেছে, কিন্তু তারপর বলেছে খুন ও ধর্ষণ পুরোটাই রঙ্গা করেছে। রঙ্গাই তাকে বলেছে মেয়েটিকে নিগ্রহ করতে, এবং রঙ্গাই শুরুটা করেছে। একবার গাড়ির ভেতরে, একবার গাড়ির বাইরে। বিল্লাই রঙ্গাকে জিজ্ঞেস করেছিল সঞ্জয় কোথায়। রঙ্গা বলে এসব কথা না ভাবতে। এর মধ্যে মেয়েটি তলোয়ার তুলে বিল্লার মাথায় মারে, আর বিল্লা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে দেখে সঞ্জয় মৃত আর গীতাকে হত্যা করেছে রঙ্গা। তাহলে এতক্ষণ আমরা যা ছেঁড়া ছেঁড়া তথ্য পেলাম তার ভিত্তিতে আর রঙ্গা বিল্লার স্বীকারোক্তির ভিত্তিতে যা যা তথ্য পেলাম সেই অনুযায়ী ক্রমানুসারে সাজিয়ে ফেলি ঘটনাগুলোকে। সঙ্গে এটাও দেখে নেওয়া যাক এর মধ্যে কোনগুলি আদালতে রঙ্গা ও বিল্লার পক্ষে ও বিপক্ষে ব্যবহৃত হয়েছে তথ্য প্রমাণ হিসেবে। 26শে অগস্ট 1978 সোয়া 6টা গীতা এবং সঞ্জয় বাড়ি থেকে বেরোয়। কুলানন্দ নামক এক ব্যক্তি দেখে এদের। MS নন্দা নামক একজন এদের ছেড়ে দেয় গাড়িতে কিছুটা। 6:30 ভগবান দাস গাড়িটা দেখল। 6:45 পুলিশ কন্ট্রোল রুম কোর্টে তা রিপোর্ট করেন। এই সাক্ষ্য গৃহীত হয় আদালতে। 6:45 কিছু কাছে ইন্দ্রজিৎ গাড়িটা দেখেন, কিন্তু কোর্টে তার স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন ওঠে। 7:05 ইন্দর মন্দির মার্গ পুলিশ স্টেশনে যায়। সাব ইন্সপেক্টর ওম প্রকাশ রিপোর্ট লেখে। গোলডাক থানায় যায় সাক্ষী সংগ্রহ করতে। কাউকে না পেয়ে 9:55 ফিরে আসে। ওম প্রকাশের এই সাক্ষ্য রঙ্গা বিল্লার বিপক্ষে যায়। 8টার সময় মিস্টার এন্ড মিসেস চোপড়া রেডিও খোলেন এবং ভুল স্টেশন ভেবে বন্ধ করে দেন। 8:45 বেরোন রেডিও অফিসের উদ্দেশ্যে। 10:15 অপহরণকারীরা ওয়েলিংটন হাসপাতালে পৌঁছয়। এখানে বিনোদের মাথার খুলি স্কি গ্রাফ করা হয়, যা আদালতে প্রমাণিত হয় বিল্লা স্কি গ্রাফ, আর তাই তাদের ওই সময়ের অ্যালিবাই মিথ্যা প্রমাণিত হয়। তার উপর স্কি গ্রাফের ওপর পাওয়া যায় বিল্লার আঙুলের ছাপ। হাসপাতালে মিলে যায় বিল্লার সই, যদিও ডাক্তাররা সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। 10:50 মন্দির মার্গ স্টেশন থেকে পুলিশ যায় জিজ্ঞাসাবাদের জন্য। 11:10 দুজন বেরিয়ে যেতে চায় ডাক্তারের নিষেধাজ্ঞা না মেনে। তাদের নিয়ে অকুস্থল পৌঁছয় পুলিশ। তারা কোনো মিথ্যে বলছে কিনা এই দিয়ে জানতে এই তথ্য ওদের বিরুদ্ধে যায়। 1:45 থানা থেকে বেরোয় রঙ্গা বিল্লা। 28শে অগস্ট মৃতদেহ আবিষ্কার হয় গীতা সঞ্জয় চোপড়ার। 31শে অগস্ট অপহরণের দিন ব্যবহৃত গাড়ি উদ্ধার হয়, যেখানে পাওয়া
আঙুলের ছাপ মিলে যায় রঙ্গার সাথে। বিল্লার চুল পাওয়া যায় গীতার শরীরে। দুজনের জামাতেই এবি গ্রুপের রক্ত পাওয়া যায়, যা কিনা গীতা ও সঞ্জয়ের ব্লাড গ্রুপ। রঙ্গা ও বিল্লার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, খুনের চেষ্টা ও খুনের অভিযোগ সঠিক প্রমাণিত হয় দিল্লি কোর্টে, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। শাস্তি একই বহাল থাকলো, মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতির কাছে আবেদনে লাভ হলো না। বিল্লা সারাদিন নিজের ছেলে কাঁদে আর রঙ্গাকে দোষারোপ করে। রঙ্গা তুলনায় জেদি ও ক্ষিপ্ত। বেশ কয়েকবার পেছোবার পর 31শে জানুয়ারি 1982 ধার্য হয় তাদের দিন হিসেবে। বহু পত্রিকা ও সংবাদপত্র আবেদন করে তিহার জেলে 2 ফাঁসির আসামির সাক্ষাৎকার নেওয়ার জন্য। জেল কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র আত্মীয় পরিজন ও আইনজীবী ব্যতীত আর কারোর সঙ্গে বন্দীরা কথা বলতে পারবে না। সাংবাদিক প্রভাত দত্ত এই অর্ডারকে চ্যালেঞ্জ করেন। 7ই নভেম্বর 1981 সুপ্রিম কোর্ট রায় দেয়, আসামিরা যদি রাজি থাকে সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নিতে পারে। এই রায় ভারতীয় আইনের ইতিহাসে এক মাইল ফলক সৃষ্টি করেছিল। 30শে জানুয়ারি 1982 5 জন রিপোর্টার, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দুস্তান টাইমসের প্রভাত দত্ত, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশ পাত্র ও টাইমস অফ ইন্ডিয়ার উষা রায় গেলেন কথা বলতে। সাংবাদিকের কাছেও বিল্লা বারবার বলেছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। 31শে জানুয়ারি ফাঁসির মঞ্চে উঠল তারা। আমাদের গল্পটা শেষ হতে পারত এখানেই। অপরাধের বিবরণ শোনা হলো, অপরাধ কে করেছে জানা হলো, অপরাধী ধরা পড়লো, বিচার হলো, আদালত শাস্তি দিল। কিন্তু না, এই আখ্যানের বিশেষত এটাই যে যেই মুহূর্তে মনে হবে যে এই গল্প এখানেই শেষ, সেখান থেকে শুরু হবে আরেক নতুন গল্প। শুনুন তবে কি হয়েছিল সেই দিন। সকাল 5টায় তারা সকালের চা খায়। রঙ্গা চান করে, বিল্লা করে না। তিহার জেলের প্রবাদ প্রতিম ফাঁসুড়ে জলওয়া আর কালু এসেছিল আগেই। বিল্লা এদিন চুপচাপ থাকলেও রঙ্গা জোরে জোরে কাঁদছিল। ঠিক সময় গলায় পড়ল ফাঁস, সরল পায়ের তলার পাটাতন। নিয়ম মাফিক 2 ঘন্টা পরে ডাক্তার এলো পরীক্ষা করতে। পরীক্ষা করে জানালো বিল্লা মৃত। কিন্তু রঙ্গাকে পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন তিনি। ফাঁসির পরও শ্বাস চলছে তার। আর কিছুক্ষণ অপেক্ষা করা হলো, তাও থামছে না শরীরে প্রাণের স্পন্দন। শেষমেশ নিয়ম বহির্ভূতভাবে রঙ্গার শরীর ধরে যতক্ষণ না তার প্রাণবায়ু সম্পূর্ণ নির্গত হয়। তাদের বাড়ির লোকেরা দেহ নিতে অস্বীকার করে। এই বিভৎসতাতেও হয়তো গল্পটা শেষ হতে পারত, কিন্তু আরো কিছু তথ্য সামনে উঠে আসা বাকি ছিল, এবং সেই তথ্য ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। অক্টোবর 1978 অবিনাশ দুবে ও সুরিন্দর বৎস নামক 2 জন সাংবাদিক ও প্রকাশক হাজির হয় কোর্টে অ্যান্টিসিপেটরি বেলের জন্য। তাদের ধারণা ছিল দিল্লি পুলিশ খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করতে চলেছে ভুয়ো কেস দিয়ে। কিন্তু কেন? কারণ তারা এক ভয়ঙ্কর সত্য জেনে গিয়েছে, যা তুলে ধরেছিলেন জনতার কাছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তারা যে তথ্য জানিয়েছিল তা রাতারাতি সব হিসেব পাল্টে দিয়েছিল। তাদের মতে তাদের কাছে এমন কিছু নথি আছে যা প্রমাণ করে এই হত্যাকাণ্ডের তদন্তটা পুরোটাই ভুয়ো ও সাজানো। পুলিশ এই সাজানো তদন্তটা করেছে অনেক বড় একটা সত্যি ধামাচাপা দিতে। এই হত্যাকাণ্ডের পেছনে নাকি আছে 2 জন ভিআইপির পুত্র। একজন তাদের মধ্যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, অন্যজন ইন্ডিয়ান আর্মির সিনিয়র অফিসার। দুবের বক্তব্য অনুযায়ী সুরিন্দর বৎস পরিচালিত সাপ্তাহিক পত্রিকা টিউজডে পোস্ট এক প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করে। বম্বের এই ডিটেকটিভ এজেন্সির নাম পণ্ডিত ডিটেকটিভ এজেন্সি। প্রতি মাসে 500 টাকার বিনিময়ে এরা চোপড়া হত্যাকাণ্ডের খোঁজ খবর আনছিল। তারাই কিছু নথি এনে দেয় যা প্রমাণ করে এই 2 ভিআইপি পুত্র
রীতিমতো ভাড়া করে বিল্লাকে, তাও যৎ সামান্য টাকা দিয়ে। মূল পরিকল্পনা অনুযায়ী বিল্লার কাজ ছিল গীতা চোপড়াকে অপহরণ করে আগে থেকে নির্ধারিত কোনো জায়গায় নিয়ে আসার। সেখানে এই দুই যুবক অপেক্ষা করছিল। এজেন্সির রিপোর্ট অনুযায়ী ওই মন্ত্রীপুত্র গীতার প্রেমে পড়েছিল, কিন্তু গীতা বারংবার প্রত্যাখ্যান করেছিল তাকে। আর ওই আর্মি অফিসারের পুত্র, সেও থাকতো গীতাদের অ্যাপার্টমেন্টেই, সেও প্রত্যাখ্যাত হয়েছিল গীতার থেকে। এমনকি এই ঘটনা ঘটার কয়েকদিন আগেই গীতার হাতে থাপ্পড়ও খেয়েছিল সে। এমনকি এই দুই সাংবাদিক দাবি করেন খুনের সময় আর্মি অফিসার পরিহিত ট্রাউজারটি পর্যন্ত তাদের কাছে আছে প্রমাণ হিসেবে। আরো অদ্ভুত ব্যাপার যে তাদের কাছে নাকি বিল্লার নিজের কণ্ঠে রেকর্ডেও আছে যে গোটা প্ল্যানটা যখন সে বুঝতে পারছিল এই খুনের জন্য পুলিশ তাকেই ফাঁসাবে। তারা এও দাবি করেন যে তাদের কাছে জবানবন্দি আছে সেদিনে ট্রেনের 12 জন জওয়ানের মধ্যে একজন জওয়ানের। তার বক্তব্য অনুযায়ী বিল্লা আর তার সঙ্গী রঙ্গাকে আনার ঘটনাটা সম্পূর্ণ সাজানো, কোনো বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই দুই সাংবাদিকদের কথা অনুযায়ী যেই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ভয় পেয়ে সব তথ্য প্রমাণ 2 লাখ টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছিলেন। তখন তারা বিক্রি করতে অস্বীকৃত হন। ক্রাইম ব্রাঞ্চ 3 বার আলাদা আলাদা করে রেড করে, সেপ্টেম্বর 3, সেপ্টেম্বর 19 এবং সেপ্টেম্বর 22। শেষতম বারে তাদের শাসিয়ে দেওয়া হয়, প্রমাণ পুলিশের হাতে তুলে না দিলে তাদের গ্রেপ্তার করা হবে। সেই আশঙ্কা থেকেই আগাম জামিন নিতে আসা। এই গল্পের বেশ অনেক কিছুই বিশ্বাসযোগ্য নয়, কিন্তু অনেক জায়গায় উড়িয়ে দেওয়া যায় না একেবারেই। মুম্বাইয়ের গাড়ি ছিনতাইকারীদের দিল্লির খুনের মামলায় সন্দেহ করাটা যেমন একটু খটকার উদ্রেক করে, তেমনি হাতের কাছে রঙ্গা বিল্লাকে খুঁজে পাওয়া, সাক্ষীদের নিজে নিজে এসে তথ্য প্রমাণ দিয়ে যাওয়া একটু সন্দেহজনক বটে। বিশেষ করে বুদ্ধা পার্কের মতো ব্যস্ত জায়গায় পার্কিং দেখে যে ব্যক্তিটি সে এত গাড়ি সওয়ারি আর সারথির মধ্যে ঠিক রঙ্গা বিল্লাকে শনাক্ত করলো, এটা খুবই আশ্চর্যের। সবচেয়ে তাজ্জবের বিষয়, পুলিশ রিপোর্ট অনুযায়ী কোনো যৌন নিগ্রহ হয়নি, অথচ রঙ্গা ও বিল্লা দুজনেই স্বীকার করেছে যে নিগ্রহ হয়েছে। সর্বোপরি দুবে ও বৎস তো দাবি করেছিলেন। পুলিশ কিছুই নিতে পারেনি, সব তথ্য প্রমাণ তাদের কাছেই আছে। তবে সেই প্রমাণ কোর্টে জমা দেওয়ার দাবি উঠল না কেন? জমা দিতে না পারলে তো প্রমাণই হয়ে যেত তারা মিথ্যে কথা বলছে। নাকি পুলিশ সত্যি মিথ্যে প্রমাণ সাজিয়ে ধামাচাপা দিতে চেয়েছিল? মৃত্যুর আগে অবধি কেন বিল্লা বলে গেল তাকে ফাঁসানো হয়েছে? সমস্ত পাপ কি অন্য কেউ বা কারা করেছে এবং সমস্ত দোষ চাপানো হয়েছে রঙ্গা বিল্লার ঘাড়ে? এই ঘটনাটিকে খুব বিরল আমাদের ইতিহাসে। যদি সত্যি আসল অপরাধী হয় অন্য কেউ আর তার বদলে সাজা হয় রঙ্গা বিল্লার, আর কি সেই সাজা? মৃত্যু। কেমন মৃত্যু? পরেও জীবিত ব্যক্তিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হলো। আপনার কি মনে হয় সত্যিটা কি ছিল? আপনাদের উত্তরের অপেক্ষায় আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বিদায়, দেখা হবে অন্য কোনো পর্বে।